ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ। ইউনূস বলি পাঠা হবে। গতকালকে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে গেছে নরেন্দ্র মোদী আরো ক্ষেপে। নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন। এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন, সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে। ভারত ইতিমধ্যে খবর আমি পাচ্ছি যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, সরকার যদি এটা ঘোষণা করা হয়, ভারতীয় সেনা ভারত কিন্তু এর বিরুদ্ধে কি করতে হবে আগামী দিনে দেখবে। বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছেন তারা হতাশ হবেন না, আপনাদের কাছে সুযোগ আছে, সুযোগ সামনে আসবে রাজপথ নামার জন্য এবং রাজপথ দখলের জন্য। এরা বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না। কখন মানুষ মারাত্মক ভুল সিদ্ধান্ত নেয়, যখন মানুষ নিরুপায় হয়ে যায় এবং পতনের সন্নিকটে চলে আসে। টাকা দিয়ে লোক ঢুকিয়ে হাসিনার দলকে, হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য গোপনে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকার ঢেলেছে কয়েকশো কোটি টাকা। এরা তো আমাদের কেউ বন্ধু না, আমাদের বন্ধু হতে পারে, আমি জানি না। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা, তাহলে যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। এই মঞ্চ থেকে স্লোগান রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বয় নাই, রাজপথ চারি নাই, আমরা সবাই মুজিব সেনা বয় করি না বুলেট বোমা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জ্বলবে আগুন গড়ে গড়ে, এমন স্লোগানে এবার বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ময়মনসিংহে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। নিষিদ্ধ করতে এবার মরিয়া হয়ে উঠেছে এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে প্রাচীন দল আওয়ামী লীগ। এবার গণহত্যার মিথ্যা অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে ক্ষমতালোভী ইউনূস সরকার। আমাদের শেষ রক্তবিন্দু থাকা অবধি আমরা কখনো এটা হতে দিতে পারি না। আমরা হয় শেখ হাসিনার জন্য লড়বো, না হয় মরবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে গেছে নরেন্দ্র মোদী আরো ক্ষেপে। নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন। তার মধ্যে এক হচ্ছে ফ্রান্সের ম্যাক্রন, যিনি প্রকৃত বন্ধু। ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে নেতানিয়াহু। ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেলোনির সঙ্গে কথা হয়েছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন মেলোনির সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে, ডেভিড ল্যামির সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে, স্টার্কের সঙ্গে কথা হয়েছে। কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্করকে। কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলান। সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস, তার
মানে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান, আর বাংলাদেশকে এই 15-16 বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান, সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর। ফলে যখন বাংলাদেশের ওপরে আঘাতটা আসবে, ইউনুস অ্যান্ড গ্যাং, তাই তো আর তলায় কিছু থাকবে না, সব তো মাথার টিকিতে উঠে যাবে। যখন মার পড়বে, ভারতীয় সৈন্য ঢোকার পর থেকে কোন দিকে লুঙ্গি তুলে কে পালাবে তার তো হিসেব পাবে না। ফলে আপনাদের মাঠে ফাটে নামতে হবে না, আপনাদের চিন্তা করার কিছু নেই। এই দেশে, এই মানে উপমহাদেশে একটাই গুন্ডা আছে, ভারত বলছি বারবার। এই ভারত যে গুন্ডা আছে, গুন্ডা নিজে এই ছ্যাঁচোরদের সামনে নেবে। এই উপমহাদেশে আর কোনো গুন্ডা আর সে রাখবে না, একটাই গুন্ডা আছে এবং একটাই গুন্ডা থাকবে, সেটা হচ্ছে ভারত। আর আপনারা যদি কেউ বাঁচাতে পারে, দুজন, এক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার উপর আস্থা রাখুন, আপনাদের সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা ধৈর্য ধরুন, আপনারা মন মরা হবেন না, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে, শুধু কিছু দেরি হয়ে গেল পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য। অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। উপদেষ্টা পরিষদের সেই অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে, ওই সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। কিন্তু কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান এর আগে ছিল না, এখন সেটিও করা যাবে। অর্থাৎ ব্যক্তি কিংবা সত্তা, সংগঠন যেটাই হোক, তাকে নিষিদ্ধ করতে পারবে এই নতুন যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 সেই আইনের মাধ্যমে। এই আইন যখন পাশ হয়েছে তখন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সেই প্রজ্ঞাপনটাও রেডি হয়ে গেছে। আগামীকাল বলছি, আজকেই সেই প্রজ্ঞাপনটা দিনের যে কোনো সময় প্রকাশিত হয়ে যাবে। এরকম অবস্থায়, এরকম কার্যক্রম যখন আমরা গতকালকে দেখেছি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে, তখন গতকাল থেকেই একটা ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং বেশ ভাইরাল হয়েছে। উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামাত শিবিরের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়েছে। মাহফুজ আবদুল্লাহ 71-এর যুদ্ধাপরাধীদের জন্য ক্ষমা চাওয়া এবং তাদের রাজনীতি করা যাবে না, পাকিস্তান পন্থা থাকা যাবে না, এরকম স্ট্যাটাস দেওয়ার পর, যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই স্ট্যাটাসের পাল্টা স্ট্যাটাস এবং মাহফুজ আবদুল্লাহর পাল্টা স্ট্যাটাস ভাইরাল হয়েছিল। পরবর্তীতে কি ঘটলো, খুবই মজার অনেক ঘটনা ঘটেছে গতকালকে থেকে আজকে পর্যন্ত, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করেছে, খসড়া পাশ করেছে উপদেষ্টা পরিষদ। গতকালকে প্রফেসর ইউনুস এতে স্বাক্ষরও করেছেন। অর্থাৎ এখন থেকে সরকার চাইলেই যে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে এই অধ্যাদেশের আওতায় নিষিদ্ধ করতে পারবে। এরই ধারাবাহিকতায় যেটা মনে হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সাথে সাথে হয়তো খুব শীঘ্রই অফিসিয়ালি আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো আছে সেগুলোর নামেও একেবারে স্পেসিফিক নিষেধাজ্ঞা জারি হতে পারে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ যেগুলো আছে, সেগুলো হয়তো স্পেসিফিক নাম ধরে ধরে নিষিদ্ধ করার ঘোষণা চলে আসতে পারে। এই ঘটনা যখন দেখলাম, তখন আমরা উপদেষ্টা পরিষদের একটা বড় সিদ্ধান্তের ব্যাপারে দেখলাম যে প্রজ্ঞাপন রেডি হয়েছে, সেই প্রজ্ঞাপনে যে ব্যাপারটা থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, সেখানে অনলাইনে কোনো কিছু লেখা, কথা বলা, আওয়ামী লীগের পক্ষে লেখা, আওয়ামী লীগের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দেওয়া, সেই বিবৃতি ছাপানো, প্রিন্ট করা, এরকম নানা, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে অবস্থান করলেই তার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এরকম আইনের দিকেই সরকার যাচ্ছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আর কেউ কোনোভাবেই কথা বলতে পারবে না। আওয়ামী লীগের লোকজন থেমে যাবে কিনা এখন, সেটাও একটা বড় প্রশ্ন। এই ঘটনাগুলো যখন আমরা দেখছিলাম, তখন উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহর একটা স্ট্যাটাস, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, যে তিনি দুটি কথা শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেই ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে 71-এর মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। এই ব্যাপারগুলো, যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ব্যাপারটা বেশ বড় আকার ধারণ করেছে। জামাত শিবিরের বিভিন্ন পর্যায় থেকে খুবই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, যাকে বৈষম্যবিরোধী আন্দোলন হিসেবেই চিন্তাম আমরা, পরবর্তীতে দেখা গেল 5 আগস্টের পরে তিনি শিবির সভাপতি হিসেবে আবির্ভূত হলেন। এরপরে আমরা দেখলাম শিবির সেক্রেটারি, যিনি বর্তমানে সভাপতি, তিনি আবির্ভূত হলেন সেক্রেটারি হিসেবে, যিনি কিনা ছাত্রলীগ করতেন এর আগে। সেই সাবেক শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। গুরুত্বপূর্ণ সেই স্ট্যাটাস গতকালকে সন্ধ্যার পরে এই স্ট্যাটাসটা তিনি দিয়েছেন, যেখানে লিখেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত, আপনারা স্ট্যাটাসটা দেখে নিতে পারেন,
তিনি লিখেছেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতীব জরুরি। দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানায়। মাহফুজ আবদুল্লাহকে উল্লেখ করে নাম না লিখে তিনি এই পোস্টটি দিয়েছেন। অন্যদিকে মোহাম্মদ ইশরাক নামে একজন মাহফুজ আবদুল্লাহর নাম সরাসরি লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন, আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখেছেন যে মাহফুজের টার্গেট মূলত আপ বাংলাদেশ, সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চ, ঢাবি শিবির, সিটিজেন ইনিশিয়েটিভ, মোহাম্মদ ইশরাক, মুয়াজ আবদুল্লাহ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, অর্থাৎ মাহফুজ আবদুল্লাহ যারা ইসলামপন্থী, যারা জামাতপন্থী তাদেরকে টার্গেট করেছেন এমন কথা তিনি লিখেছেন। আবার মাহফুজ আলমের উপদেষ্টা মাহফুজ আলমের একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই সব পোস্টের পরে ভাইরাল হয়েছে গত রাতেই, কিন্তু পরবর্তীতে আমরা সেই মাহফুজ আলমের ফেসবুকে গিয়ে এই পোস্টটি আর খুঁজে পাইনি। যে পোস্টটি স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেটি আদৌ মাহফুজ আলম দিয়েছেন কিনা আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সেটা যথেষ্ট বিতর্কের ব্যাপার হতেই পারে, কিন্তু ধারণা করা হচ্ছে যে তিনি এই পোস্টটি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আবার সেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন। সেখানে লেখা যেটা ছিল, যদি সেটা তার পোস্ট হয়, সেখানে লেখা ছিল, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধীদের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এই সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু। ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে, এমন স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়েছে। এই কথা যখন আমরা বলছি তখন আমরা দেখছি সেটা হচ্ছে যে বাঁশের কেল্লার পেজ থেকে স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। বাঁশের কেল্লার পেজ থেকে মাহফুজ আবদুল্লাহর একটি পুরনো ছবি দিয়ে সেখানে খুবই গালাগালি করে মাহফুজ আবদুল্লাহকে ফকিন্নির পোলা সম্বোধন করে, খুবই বাজে সম্বোধন করে পোস্ট দিয়েছে তারা। সেই সম্বোধন করে তারা লিখেছে যে ফুটফুটে ফাপর আলম এই কয় মাস ভালো মন্দ খেয়ে শরীরটা সেরাম বানিয়েছে, এরে কিন্তু পালাতে দেওয়া যাবে না। এইভাবে যে প্রচারগুলো চলছে, বিশেষ করে জামাত শিবিরপন্থী পেজ এবং লোকজন এই প্রচারগুলো চালাচ্ছে, এই প্রচারগুলো থেকে অন্তত এটা বোঝাই যায় যে কিছু একটা ভেতরে ভেতরে হতে চলেছে। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ তৈরি করা হচ্ছে, জারি করা হচ্ছে, মাহফুজ আবদুল্লাহর এই কর্মকাণ্ড হচ্ছে। কিন্তু অনেকে আবার বলছেন যে একটা জিনিস হচ্ছে না, সেটা হচ্ছে যে মানুষের জন্য নিরাপত্তা বিধান হচ্ছে না, মানুষের সুস্থ স্বাভাবিক চলাচল প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। গত 3-4 দিনের শাহবাগ আন্দোলনের পরে আমরা গতকালকে আবার দেখলাম শাহবাগ ব্লকেট করলো জুলাই মঞ্চ। এই চ্যানেল 24-এর এই ফটোপ্যাকটা আপনারা দেখে নিতে পারেন। তারা নিশ্চিত করছে যে শাহবাগ আবারও ব্লকেট করেছে জুলাই মঞ্চ। সেই মঞ্চে কয়েকজন মাত্র 10-12 জন মঞ্চে বসে আছে, সেরকম এই 10-12 জনের একটা দল শাহবাগ আবার ব্লকেট করেছে, শাহবাগের রাস্তা বন্ধ করেছে। কিন্তু পরবর্তীতে আমরা পুলিশের অ্যাকশন দেখেছি, শাহবাগ মুক্ত করার জন্য পুলিশের অ্যাকশন, যেটা ইতিবাচক বলে মনে হচ্ছে। যে অবশেষে সরকারের হয়তো টনক নড়েছে যে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আন্দোলনের নামে যত নাটক হচ্ছে এটা জনভোগান্তি তৈরি করছে। এরা তো আমাদের কেউ বন্ধু না, আমাদের বন্ধু হতে পারে, আমি জানি না। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা, তাহলে যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা লিগ ধরে ধরে জবাই করতে। তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি, আমার কানে হয়তো ওটা রয়ে গেছে। বলেছে একটা লিগ ধরে ধরে জেলে ভর। না, স্লোগানটা ছিল একটা লিগ ধরে ধরে জবাই কর। এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ, আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না, তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা। আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন, এটিও কি সেরকম কোনো ক্লাস্টার থেকে এসেছে? আমি দেখেন, আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো, ঠিক আছে? আমি জানি না এই কন্টেন্ট এডিটেড কিনা। এটা চ্যানেল 24 এর একটা কন্টেন্ট, চ্যানেল 24 এর যে কোনো কন্টেন্ট আর ইউ ক্যান এডিট সাউন্ড, বাট হোয়াটএভার, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি দেখেন, আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এন্ডোর্স করার একটা ব্যাপার আছে, আমি অফিসিয়ালি এন্ডোর্স করতেছি, যেটা অফিসিয়াল কোনো স্লোগান না। আমি একটু বলতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। আপা যেহেতু দেখিয়েছেন, ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসেছেন। আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন, আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে। আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম 36-38টার মতন সংগঠন আছে, এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিয়েছে। তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ ওন করি না। আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন
যেন এই স্লোগানটাকে ওন না করে। আপা কিন্তু মোটিভেট, আপা যে সমালোচনাটা করতেছেন এটা শুধুমাত্র যে আমাদেরকে মানে ডাউনগ্রেড করার জন্য সমালোচনা এটা না, উনি চান না যে আমরা এটাকে ওন করি। আমি তো এটাই কাজে আমি এটা ক্ল্যারিটি দিচ্ছি আপনাকে, এই ধরনের জিনিস আমরা কেউই ওন করি না। আচ্ছা, আজকের বিষয়টা নিয়ে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম শিবির আজকে সবথেকে সরব উপস্থিত। আপা যদি তখন বলছিলেন যে জামাত বলেছে যে আমরা দলগতভাবে সেখানে নাই, কিন্তু তাদের উপস্থিতিটাই আজকে স্পষ্টভাবে সরবভাবে দেখা গেছে। রাজনীতির নতুন সমীকরণের কথা অনেকে বলছে এনসিপির সাথে, আপনারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ হিসেবে? আমার মোটেও মনে হয় না যে এটা রাজনীতির নতুন সমীকরণ। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ। এই ডটগুলো আপনি কোন ডটগুলো কানেক্ট করলে এখান থেকে উত্তরটা এরকম আসতো। যদি আমরা এখানে বিএনপিকে কোনোভাবে প্রত্যাশাই না করতাম, এক, অথবা আমরা কোনোভাবে যদি বিএনপিকে এখানে না ডাকতাম, দুই, অথবা আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো টেকনিকে কোনো না কোনো সিস্টেমে যদি আমরা বিএনপিকে অ্যাভয়েড করতাম, তিন, এই তিনটার কোনোটাই ঘটে নাই। গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন, এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন, এটাকে অ্যাপিস করেছেন, সবাই কিন্তু বিএনপিকে ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে। কাজে এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখতে চাই না। এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দল এখানে এসেছেন। ইভেনচুয়ালি আমরা কাউকে ডেকেও আনি নাই। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়টি নিয়ে রবিন আপা কথা বলেছেন যে তিনি চলে গেলেন মধ্যরাতে, আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভি, তার বাসায় মধ্যরাতে তাকে পুলিশ ধরতে চলে গেল, তার এলাকাবাসী সেটিকে আটকালো, এবং সেই সাথে আবার নওফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন। এই ঘটনাগুলো ঘটলো কিভাবে সেটি নিয়ে আপনাদের মন্তব্যের জায়গা? অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একপাশে রেখে কি আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের বিচারটা চাচ্ছেন? আচ্ছা দেখেন, খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা, মানে আপা যেটা করেছেন, এই যে কার্যক্রমগুলো ঘটেছে, এই কার্যক্রমগুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায়, আপার প্রতিবাদ কোথায়? আপা রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে? জিজ্ঞেস করেন নাই তো, আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে। অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হয়েছে? এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল, এটাকে কাউন্টার করা, এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু, জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে। কাজে আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন, আপনি যে প্রশ্ন আমাকে করতেছেন, ওই প্রশ্নে আপনি জর্জরিত। আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি। আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি, আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে বলেছি যে ইন্টারিমকে এটা জব দিতে হবে। ইন্টারিম মানে ইন্টারিম জব দিতে ঊর্ধ্বের কোনো সরকার না। ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল। কাজে ইন্টারিমকে এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন, এরা তো আমাদের কেউ বন্ধু না। আমাদের বন্ধু হতে পারে, আমি জানি না, তা আমাদের তো কেউ বন্ধু না। তারা যদি পালায় যায়, এটা পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনে হচ্ছে, আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত, তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন। কাজেই এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে যদি জিজ্ঞেস করেন, যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি সমাধানটা পাবেন? আমি তো শেষ করি, এই অংশে খুব বেশি সময় পাবো না। এই বাংলাদেশে যতগুলো ইন্টারিমের যতগুলো ব্যর্থতা, এই ব্যর্থতাগুলোর জন্য আমরাই প্রতিবাদ করেছি। আমরাই প্রত্যেকটা জায়গায় যে বিচারের জন্য, আমরা তো বিচারের জন্য আমরা 2 তারিখ সমাবেশ করেছি, আপনি 2 তারিখে বিচারের জন্য বিচারকে কোর্ট করেছে। আমি আরেকটা প্রশ্ন জাস্ট করে ছেড়ে দিই, সেটা হচ্ছে যে দেখেন, আমি আপার কাছে স্পষ্ট বলতে চাই। আপা বলছেন যে আমরা যখন বলতেছি জনগণ এটা রায় দিচ্ছেন। আমরা যখন বলতেছি, আপা বলতেছে তোমার কোন জনগণ বলছে? আমি আপার কাছে প্রশ্ন করতে চাই, আপা তো বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন এখানে, ডেফিনেটলি বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন। আপা যদি বিএনপিকে রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে মির্জা ফখরুল কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না? মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো, যেই মানুষগুলো বলে দিয়ে গেছেন, আমাদের কাছেও সেই জনগণ, সেই মানুষরা বলে। অসংখ্য ধন্যবাদ। আমি সমস্যা নেই, আমি জাস্ট টকশোতে কেন বলছেন, প্রতিবাদ কেন করছেন না? আপা দুইটা প্রশ্ন, এই অংশ পাবো না, দুইটা প্রশ্ন। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা, তাহলে যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নিই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা 36 দিনে আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকতে হবে, এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত এটা? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশো ব্যাখ্যা দেবেন আপনি। আপনার বয়স যেমন আপনি বলেন, এটা ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা আপনি ব্যক্তিগতভাবে বলেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি যেমন বলতে পারেন আপনি আমার বন্ধু হতে পারে, আপনি যেমন বলতে পারেন আমার বন্ধু হতে পারে, আওয়ামী লীগের ডিসকাশনে আপনাকে প্রশ্ন করতেই পারি যে আপনার ডিসকাশনে আমি জিজ্ঞেস ছিল সম্ভবত তখন থেকেই আমাদের এই। আসসালামু আলাইকুম। এই বিশ্লেষণটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, যদিও এ নিয়ে এখনো গণমাধ্যমে কোনো বক্তব্য আসেনি, তবে আমার ধারণা আসতে সময় লাগবে না। কারণ এই দাবি আগে উঠেছিল, ছোটখাটো চেষ্টাও করা হয়েছিল, কিন্তু সার্বিক সমর্থন না পাওয়ায় এটা করা সম্ভব হয়নি। বিএনপি এতে না করেছিল, বাট এখন প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আওয়ামী লীগকে তাদের সকল প্রকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আনটিল তাদের বিচার বা ব্লা 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 যা আছে ওই সময় পর্যন্ত।
তো এই দাবিটার পিছনে যিনি প্রধান ক্রীড়নক বা যেই ছেলে ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহদের কিন্তু আরো বেশ কয়েকটা শক্ত এজেন্ডা আছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড। সেটা হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রপতি। আসুন যে রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কেন কথা বলছি, যে কোনো সময় ওনারও বিদায় ঘন্টা বাজতে পারে। মেইন কারণ হচ্ছে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন এটা একটা সাংবিধানিক পদ হলেও আমাদের বাংলাদেশের সিস্টেমে যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলেরই কোনো না কোনো কেউ আপনার এই পদটা অলংকৃত করেন। তবে ভিন্নতাও আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখেছি, এটা রেয়ার ছিল। তো আমাদের যিনি এখন আছেন মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে পদ থেকে সরানোর জন্য, চুপ্পু সাহেবকে ইস্তফা দেওয়ার জন্য বেশ কয়েকবার বড় ধরনের জমায়েত করার চেষ্টা করেছিল বিভিন্ন ব্যানার সংগঠন, কিন্তু এটা সফলতার মুখ দেখেনি। হাসনাতদের সর্বশেষ যে বক্তব্য, বিভিন্ন যেই আপনার মানে সার্বিক অবস্থান আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এবারে টার্গেট হবেন রাষ্ট্রপতি। কারণ আমাদের যিনি শাহাবুদ্দিন চুপ্পু আছেন রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত, ইভেন তিনি ব্যক্তি জীবনেও আওয়ামী লীগের রাজনীতি করেছেন একদম অনেক আগ থেকেই, এবং যিনি কি বলা হয়ে থাকে যে একজন সিপাহ সালার হিসাবেই তার ভূমিকা নিভিয়েছেন। এখন রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, সো সেই দল কর্তৃক চুজ করা যিনি রাষ্ট্রপতি আছেন তিনি থাকবেন কিনা, এরকম আওয়াজ অনেক বিশ্লেষকরা বলছেন যে আসলে এখন এই বাংলাদেশে কখন কোনটা ঘটে, রাত্রে একটা দেখা ঘুমাইয়া আপনি ঘুমাইছেন, সকালে উঠা আরেকটা দেখার কিন্তু সুযোগ আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সর্বশেষ আমরা আবারও বিতর্কের মধ্যে পাইলাম যখন বলা হলো যে আপনার আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, তো হামিদ সাহেব যখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, থাইল্যান্ডে সম্ভবত চিকিৎসার জন্য গেছেন, ওনার সাথে গেছেন শ্যালক এবং ছেলে। তো শ্যালক সম্পর্কে আবার শুনছি উনি নাকি জামাতের নেতা, রাষ্ট্রপতি আমাদের সাবেক রাষ্ট্রপতির যিনি শালা আছেন। তো যাই হোক, উনি যাওয়ার পরে এখানে অনেকেই বিভিন্ন জায়গায় এই মন্তব্যগুলো করেছেন সমন্বয়ক লেভেল থেকেও, যে চুপ্পুর নির্দেশেই তিনি এয়ারপোর্টে গ্রিন সিগন্যাল পেয়েছেন। এখন এটা কি শুধুমাত্র অভিযোগ নাকি সত্যতা আছে? আর পিনাকিদা থেকে শুরু করে যারা অনলাইন ইনফ্লুয়েন্সার আছেন তারা মনেই করছেন এই সরকার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মুহূর্তের মধ্যেই এখান থেকে সরাই দেওয়া উচিত। আর এটা নিয়ে বিভিন্ন সময় দাবি দেওয়া প্রেক্ষাপট উঠছে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বেলা বিএনপি তাদের অবস্থান আগে না পরের দিন করছে আর কি, বাট বলছে যে তারা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, খুশি, সার্বজনীন সিদ্ধান্ত। তো এটার ইউনূস সরকারের জন্য আপনার প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকলো না কোন জায়গায়, যে আন্তর্জাতিক বিশ্বকে এটা তারা দেখাইতে সক্ষম হবে যে এদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া, বাম কিছু সংগঠন ছাড়া সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছে। এখন রাষ্ট্রপতি ইস্যুতেও যদি এরকম সিদ্ধান্ত বা ঘোষণা এনসিপি করে বা আলোচনায় আসে, অনেকে বলছে টার্গেটটা হয়তো ওইদিকে, তো সেখানেও রাষ্ট্রপতির পদত্যাগ হতে পারে, অপসারণ হতে পারে, যেমনি হোক। আর দিন শেষে সেটাতে বিএনপিও সমর্থন জানাবে। তো অনেকে বলছেন এবার রাষ্ট্রপতির টিকিট কাটার পালা, হয়তো সময় বলে দিবে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ছাত্রদের প্রধান এজেন্ডার মধ্যে আরেকটা জিনিস আছে সংবিধান, এটা নিয়ে গতকালকে নিউজ দিছি, এরপরে রাষ্ট্রপতি, এরপর আরো কিছু টুকটাক আছে, দেখা যাক কি হয়। তবে দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।